কখনো কখনো সে জীবনের প্রতিটি মোড়ে এসে ধাক্কা দেয়। মীরার জীবনও ঠিক সেইভাবে হঠাৎ বদলে গেল যখন অর্জুন, তার স্বামী আর পরিবারের একমাত্র ভরসা, এক ভয়ঙ্কর দুর্ঘটনায় এই দুনিয়া ছেড়ে চলে গেল। ধুলো আর ধাক্কায় ভরা একটা রাত, রানীর ঘরের চুলো রুটি, তার আরাম আর ভবিষ্যৎ সব কিছু মুছে দিল। মায়ের বাড়িতেও তার পুরো সমর্থন মেলেনি। রাজস্থানের পালি জেলার বাইরের দিকে একটা ছোট্ট গ্রামে মীরার জীবন শান্তিতে কাটছিল। সে আর তার স্বামী অর্জুন ছিল গ্রামের সাধারণ দম্পতি। অর্জুন ট্রাক চালাত আর মীরা ঘর সামলাত। দুজনের স্বপ্ন ছিল কোনোদিন নিজেদের একটা ছোট্ট ধাবা হবে, যেখানে মুসাফির এসে ঘরের মতো খাবার খাবে। কিন্তু কে জানত যে স্বপ্ন এভাবে হঠাৎ ভেঙেও যেতে পারে। এক সন্ধেবেলা অর্জুন ট্রাক নিয়ে বেরিয়েছিল। হাইওয়েতে ঘন কুয়াশা ছিল। পিছন থেকে কোনো ট্রাক ধাক্কা মারল, আর সেই রাত মীরার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। সকালে গ্রামে খবর এলো অর্জুন আর নেই। মীরার জন্য সময় সেখানেই থেমে গেল। তার সংসার শূন্য হয়ে গেল। ঘরের চুলো ঠান্ডা, চোখ শুকনো আর দিল যেন প্রাণহীন। শ্বশুরবাড়ির লোকেরা প্রথম কয়েকদিন একটু সঙ্গ দিয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বলে উঠল, এখন তুই আমাদের কিসের কাজে লাগবি? একটা জোয়ান মেয়ে ছিস, দুনিয়া কি বলবে? তারা মীরাকে ঘর থেকে বের করে দিল। মায়ের বাড়ি ফিরতেই সেখানেও অবস্থা খুব একটা ভালো ছিল না। ভাই বলল, দিদি, আমরা নিজেরাই দিনমজুরি করে কোনো মতে চালাই, এখন তোকে কোথায় রাখব? মীরা তার চোখে অসহায়ত্ব পড়ে নিল। সে বুঝে গিয়েছিল এখন আর কোনো ভরসা থাকবে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ল, মীরা নিজের মনের সঙ্গে একটা প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি কারো দয়ার ওপর নয়, নিজের পরিশ্রমের ওপর বাঁচব। সে অর্জুনের পুরনো খাতাটা বের করল। তার মধ্যে কয়েকটা লেখা কথা পেল। ধাবা খুলব, মীরা সাদা কিন্তু সত্যি খাবার দেবে। মীরার চোখ থেকে জল পড়তে লাগল, কিন্তু মনে ঠিক হয়ে গেল সেই স্বপ্ন এখন সেই পূর্ণ করবে। পরদিন সকালে যেটুকু আটা, মশলা আর সবজি বাকি ছিল, তাই নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পুরনো স্টিলের থালা, একটা বাসন, একটা চামচ আর চুলোর স্ট্যান্ড, ব্যাস এটুকুই তার সম্পত্তি। সে পৌঁছে গেল পালি হাইওয়েতে, যেখান দিয়ে প্রতিদিন ট্রাক আর মুসাফিররা যাতায়াত করে। সেখানে রাস্তার ধারে একটা নিম গাছ ছিল। সেই গাছের তলায় সে নিজের প্রথম ধাবা বসালো, মাটিতে বসে। সকাল থেকে সন্ধে পর্যন্ত সেখানে বসে রইল। লোকে যেতে লাগল, কেউ কটাক্ষ করল, কেউ হাসল। একজন ড্রাইভার বলল, আরে দিদি, বাড়ি পাসনি নাকি? আরেকজন বলল, খাবার বেচছিস নাকি নিজেকে? মীরার হাত কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। তার থালা প্রায় খালিই রইল। শুধু একজন বুড়ো দয়া করে একটু খেলেন আর 2 টাকা রেখে গেলেন। সন্ধে নামতে সূর্য ডুবে গেল। মীরার মনও ডুবে গেল। ক্লান্তি, ক্ষুধা আর অপমানের মাঝে সে গাছের তলায় বসে পড়ল আর কেঁদে ফেলল। ভাবতে লাগল, একা মেয়ে ছেলে পরিশ্রম করাও কি গোনা? কিন্তু যখন আকাশে তারা জ্বলতে শুরু করল, তখন কোথার থেকে এক ফোঁটা আশার আলো এলো। একটা ট্রাক আস্তে আস্তে থামল। তারপর ড্রাইভার নামল। লম্বা, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সত্যি। সে ছিল বীর। কিছু না বলে মীরার থালা থেকে খাবার নিল, আরাম করে খেলো আর টাকা রেখে বলল, দিদি, যে পরিশ্রম করে তার কথা ভগবান নিশ্চয়ই শোনে। মোটে কয়েকটা কথা, কিন্তু মীরার ভেতরে নতুন শক্তি এনে দিল। সে ঠিক করল কাল আবার আসবে। হার মানা এখন আর বিকল্প নয়। পরের দিন সূর্যের সঙ্গে মীরা আবার হাইওয়েতে। খাবার একটু ভালো করে বানালো, আর যা বাঁচল তা পরের দিনের জন্য জমিয়ে রাখার চেষ্টা করল। এখন সে শুধু খাবার বেচছে না, নিজের আত্মসম্মানের ভিত্তি পাচ্ছে। সে জানত না যে এই ছোট্ট পাটা একদিন মীরা ধাবা নামে একটা দৃষ্টান্ত হয়ে উঠবে। পরের সকালে রাজস্থানের লাল মাটিতে সূর্যের প্রথম আলো পড়তেই মীরা তার ছোট্ট চুলোর পাশে বসেছিল। কপালে হালকা ঘামের ফোঁটা, কিন্তু চোখে ঠিক করা মন জলজল করছে।
সে বুঝে গিয়েছে এখন জীবন তাকে ফেলতে নয়, পরীক্ষা করতে এগিয়ে আসবে। সে সন্তর্পণে পুরি বেলছে, হাতে সরলতা আর আত্মবিশ্বাস দুটোই একসঙ্গে। চারদিক দিয়ে যাওয়া লোকেরা এখন তাকে গভীরভাবে দেখতে শুরু করেছে। কারো মুখে অবাক ভাব, কারো মুখে হাসি, কিন্তু মীরা কারোর চোখের দিকে ভেঙে পড়ল না। দুপুরের মধ্যে কয়েকজন খেতে থামল। প্রথমে মাত্র 2টো থালা বিক্রি হলো, তারপর একটা ট্রাক এলো। সেই বীর হেসে বলল, আজ খাবার আগের চেয়ে ভালো লাগছে। মীরা হালকা হাসল। কাল রাতেই ঠিক করেছি, এখন আর অভিযোগ নয়, শুধু পরিশ্রম। বীর খেয়ে বলল, চাইলে আমি আমার কয়েকজন বন্ধুকে বলে দিতে পারি, এখান থেকেই খেয়ে যাবে। রাস্তায় প্রতিদিন ভালো খাবারের খোঁজ থাকবে। মীরা মাথা নিচু করে বলল, অবশ্যই, তবে খাবার দাম সবার জন্য একই থাকবে। বীর হেসে উঠল, এই কথাটাই তো মন ছুঁয়ে গেল। এখন ধীরে ধীরে প্রতিদিন কয়েকটা ট্রাক সেখানে থামতে শুরু করলো। কারো তার তরকারি পছন্দ হলো, কারো তার সরলতা, কারো তার পরিশ্রমের গল্প। মীরা বুঝে গিয়েছিল গ্রাহক শুধু খাবার কেনে না, ভরসা কেনে। সে প্রতিটা থালাকে নিজের সম্মান মনে করত, প্রতিটা পুরিতে তার সংগ্রামের গন্ধ, প্রতি ডালে তার আশার স্বাদ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার রোজগার এত হলো যে সে একটু ঋণ শোধ করতে পারল আর একটা নতুন চুলো কিনে ফেলল। কিন্তু রাতের ঠান্ডা আর দিনের রোদে শরীর ক্লান্ত হয়ে আসছিল। মীরা ভাবল, একটা ঠেলা থাকলে অনেক সুবিধে হতো। এই কথাটা বিয়ে শুনে ফেলল। পরের সপ্তাহে যখন সে এলো, তার ট্রাক থেকে একটা পুরনো কিন্তু মজবুত ঠেলা নামল। বীর বলল, এটা আমার এক বন্ধুর, এখন আর কাজে লাগে না, তুমি রেখে দাও, এতে তোমার ছায়া হবে, জায়গা হবে। মীরা প্রথমে মানা করল, না, আমি কারো সাহায্য নিয়ে চলতে চাই না। বীর শান্ত গলায় বলল, সাহায্য আর দয়া দুটোর মধ্যে তফাত আছে। দয়ায়ে এহসান থাকে, সাহায্যে আপনজনের ভাব। মীরার চোখ ভিজে গেল। সে ধন্যবাদ বলে ঠেলাটা লাগিয়ে নিল। এখন মীরার থালা সত্যি নাম করতে শুরু করেছে। পালি হাইওয়েতে লোকের মুখে মুখে কথা, নিম গাছের তলায় বসে থাকা ওই মেয়েটা, আরে তার খাবার ঘরের মতো লাগে। কিন্তু যত মীরার নাম বাড়তে লাগলো, ততই কিছু লোকের জ্বলনও বাড়ল। গ্রামের কয়েকটা মহিলা ফিসফিস করত, দেখো, জোয়ান মেয়ে ছেলে প্রতিদিন পুরুষদের মাঝে থাকে। কেউ কেউ শ্বশুরবাড়ি গিয়ে পর্যন্ত বলে এলো, তোমাদের বউ ধাবা চালাচ্ছে, ট্রাকওয়ালাদের সঙ্গে থাকে। শ্বশুরবাড়ির লোকে রাগে বলল, ও এখন আর আমাদের ঘরের মেয়ে নয়। এসব কথা মীরাকে খুব কষ্ট দিত, কিন্তু এখন তার ভিতরে আর ভয় বাকি ছিল না। প্রতি সন্ধেবেলা ঠেলার পাশে দিয়া জ্বালিয়ে নিজের মনে বলতো, লোকে যা খুশি ভাবুক, আমার হাতে রুটি কারো মন দুঃখায় না। এক সন্ধে ঝড়ো হাওয়া বইল, আকাশে মেঘ, চুলো বারবার নিভে যাচ্ছিল। মীরা ভিজে হাতে চুলো আঁকড়ে ধরে রেখেছে। ঠিক তখনই বীর এলো, ভিজে গা, কিন্তু মুখে সেই দৃঢ়তা। সে বলল, মীরা, আমি ভেবেছি ঠেলায় ত্রিপল লাগিয়ে ঢেকে দিই, রাস্তায় থাকা সহজ নয়। মীরা বলল, প্রতিটা অসুবিধার সমাধান বের করে ফেলো তুমি। বীর হাসল, যে মানুষ মজবুত তার পাশে থাকা সহজ। ধীরে ধীরে দুজনের মাঝে একটা বোঝাপড়া তৈরি হয়ে গেল। দুজনে মিলে ধাবাকে এগিয়ে নিতে লাগল। মীরা এখন নিজে বাজার যায়, সস্তায় সবজি কেনে, খাতা লেখে, হিসেব রাখে। সে শিখছে ব্যবসা শুধু টাকার খেলা নয়, ভরসার খেলা। দিন গড়াতে লাগল। দূর দূরান্ত থেকে লোক তার ধাবায় থামতে শুরু করল। ট্রাক ড্রাইভার, মজুর, মুসাফির সবাই বলে, এখানকার খাবার ঘরের মতো। কিন্তু আনন্দের সঙ্গে চ্যালেঞ্জও বাড়ল। কোনোদিন পুলিশ এসে জেরা করে, কোনোদিন সমাজের কিছু লোক বদনাম ছড়ানোর চেষ্টা করে। একদিন গ্রামের দুজন লোক এলো, দিদি, তুই দিনরাত পুলিশদের মাঝে বসিস, লজ্জা করে না? মীরা দৃঢ় গলায় বলল, পরিশ্রম করতে লজ্জা কিসের?
লজ্জা তো তাদের হওয়া উচিত যারা মিথ্যে বলে মান সম্মান লুটে নেয়। এসব কথা শুনে সে আরও মজবুত হয়ে গেল। রাতে যখন হাওয়া বয়, নিমগাছের তলায় বসে অর্জুনের ছবি দেখে বলে, দেখো অর্জুন, তোমার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে। কিন্তু মীরা জানত পথ এখনো অনেক লম্বা। সমাজের চোখ, গুজব, হিংসে সব তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। তবে এখন তার পাশে একজন সঙ্গী আছে, বীর, যে চুপচাপ সাহায্য করে, কখনো পরামর্শ দেয়, কখনো শুধু পাশে বসে থাকে, যাতে মীরার মনে হয় সে একা নয়। মীরার ধাবা এখন ওই এলাকার চেনা নাম হয়ে গেছে। প্রতি সকালে নিম গাছের তলা থেকে ধোঁয়া ওঠে, আর সেই সঙ্গে ওঠে একটা মেয়ে ছেলের পরিশ্রমের সুঘাস। কিন্তু যেখানে পরিশ্রম চকচক করে, সেখানেই কিছু চোখ সেই আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। একদিন দুজন অচেনা লোক ধাবায় এলো। খেয়ে চলে যাওয়ার সময় একটা কটাক্ষ ছুড়ে দিল, আরে এটা তো বীরের মেয়ে ছেলে না, যে প্রতি রাতে এখানেই থাকে? মীরা শুনে পাথর হয়ে গেল। পাশে বসা কয়েকজন ড্রাইভার কথা ঘোরাতে চাইল, কিন্তু তার বুকের মধ্যে যেন তীর বিঁধল। রাতে যখন বীর এলো, মীরা সদা প্রশ্ন করল, লোকে বলছে আমি নাকি তোর মেয়ে ছেলে, তুই কি কাউকে কিছু বলেছিস? বীর হতভাগ হয়ে গেল। কি যে বলছিস মীরা, আমি এমন কথা বলবো কেন? তাহলে লোকে কেন বলছে? কেন আমার নামের সঙ্গে তোর নাম জুড়ছে? বীর মাথা নিচু করল। লোকের কাজই তো বলা, তুই শুনে কেন ব্যথা পাস? মীরা ধীর গলায় বলল, কারণ এই কথাগুলো আমার সেই সম্মানের উপর লাগে, যেই সম্মানের জন্য আমি প্রতিদিন মাটিতে জ্বলি। পরের কয়েকদিন দুজনের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেল। মীরা এখন বেশি কথা বলতো না, শুধু কাজে ডুবে থাকত। কিন্তু গুজব থামার নাম নিচ্ছে না। কেউ বলল রাতে বীর ওখানেই থেকে যায়, কেউ বলল দুজনে মিলে ধাবার ব্যবসা চালায়, আর কি নাকি। খবর গ্রামের সরপঞ্চের কানেও গেল। একদিন সে মীরাকে ডেকে পাঠালো, দেখ মীরা, আমাদের গ্রামের মেয়েরা এখন তোর থেকে দূরে থাকতে চায়, তোর জন্য বদনাম ছড়াচ্ছে। মীরা শান্ত গলায় বলল, সরপঞ্চজি, আমি কারো হক মারছি না, কারো সম্মান নিয়ে কথা বলছি না, আমি শুধু খাবার বানাই। সরপঞ্চ বলল, লোকে মানুক বা না মানুক, সমাজ তো সেইটাই মানে যেটা শোনা যায়। মীরার চোখ ভরে এলো। তাহলে এখন সত্যি কথা বলাও গোনা, আর মিথ্যে ছড়ানোই সম্মান? সে আর কিছু না বলে ফিরে চলে গেল। সেই রাতে ধাবায় একা বসেছিল। হঠাৎ কয়েকটা দুষ্ট লোক এলো, হাসতে হাসতে বলল, আরে বীর, কথায় আজ তোর মরদ আসেনি? মীরা কিছু বলল না। তাদের মধ্যে একজন এগিয়ে এলো, চল আজ আমরাও দেখি মীরার বাহাদুরি। মীরা পাশে রাখা বেলুন তুলে নিল, চোখে আগুন। আর এক পা এগোলেই বেলুন দিয়েই মাথা ফাটিয়ে দেব। ওরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু যেতে যেতে হুমকি দিয়ে গেল, দেখিস তোর ধাবার নাম মুছে দেব। পরদিন সকালে মীরা দেখল তার ধাবার তক্তা ভাঙা, বাসন ছড়ানো, আটা মাটিতে মিশে গেছে। মীরা চুপ করে বসে পড়ল। চোখে জল আর বেরোচ্ছে না, কারণ এখন ব্যথা নেই, শুধু আগুন আছে। বীর এলো, সব দেখে পাথর। কে করল এসব? মীরা বলল, সেই সমাজ, যে আমাকে বাঁচতে দেয়নি, যার মেয়ে ছেলের পরিশ্রম দেখলে ভয় লাগে। বীর বলল, আমরা আবার গড়ে তুলব। মীরা বলল, না বীর, এখন ধাবা শুধু পেট চালানোর জিনিস থাকবে না, এখন এটা আমার আওয়াজ হবে। পরের সপ্তাহে মীরা আবার ধাবা তৈরি করল। এবার ওপরে নতুন বোর্ড লাগালো, মীরা ধাবা, যেখানে একটা মেয়ে ছেলে নিজের পরিশ্রমে রুটি সেঁকে আর সম্মান দিয়ে দুনিয়াকে জবাব দেয়। এবার ভিড় আরও বাড়ল, এমনকি মেয়েরাও আসতে শুরু করল। কেউ কেউ মেয়েকে নিয়ে এলো, দেখ বেটি, পরিশ্রম কাকে বলে। মীরা বুঝে গিয়েছিল সমাজের ভয়ে মাথা নিচু করলে জীবন হেরে যাবে। এখন সে কথা বলতে শিখেছে, শুধু নিজের জন্য নয়, তাদের সবার জন্য যারা চুপ করে অপমান সহ্য করে। একদিন স্থানীয় খবরের কাগজের রিপোর্টার এলো, ইন্টারভিউ নিল। মীরাজি, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে এসব কি করে করলেন? মীরা হেসে বলল,
আমি সমাজের বিরুদ্ধে নই, সত্যের পাশে দাঁড়িয়েছি। যখন লোক তোমাকে ভাঙতে শুরু করে, বুঝে নিস তুই এখন কিছু বড় করছিস। পরদিন খবর ছাপা হলো, মীরা ধাবা, এক মেয়ে ছেলের গল্প যে রুটি সেকে সমাজকে জবাব দিল। কিন্তু সাফল্য যত মিষ্টি, ততটাই তেতো এখন বীরের মনে। লোকে এখন শুধু মীরার নামে ধাবা চেনে, বীর শুধু একজন সাহায্যকারী হয়ে রয়ে গেছে। একদিন সে বলে উঠল, মীরা, সবাই তোকে মীরা মীরা বলে ডাকে, কেউ জানে না এই ধাবায় আমারও অংশ আছে। মীরা বলল, বীর, তুই তো জানিস আমি তোর সম্মান করি, কিন্তু এই ধাবা আমার পরিচয়ের ভিত্তি, একে অন্য কারো নামে জুড়তে পারবো না। বীর তীক্ষ্ণ গলায় বলল, ভুলিস না, আমি না থাকলে তুই আজ এখানে থাকতি না। মীরা চুপ করে রইল, কিন্তু তার মনে প্রথমবার বীরের জন্য একটা ফাটল পড়ল। রাতে আবার হাওয়া বইছে, নিমগাছ দুলছে, মীরার মন টলছে। সে নিজের মনে বলল, যে পুরুষ আমার স্বপ্নের অংশীদার হতে চায়নি, সে শুধু মালিক হতে চায়। এমন সম্পর্ক আমি রাখব না। সফরে যে সঙ্গীয় প্রশ্ন তুলতে শুরু করে, সেই সফরটা আরও কঠিন হয়ে ওঠে। কিন্তু মীরা এখন আর থামার মেয়ে নয়। সে জানে প্রতিটি মেয়েকেই নিজের সম্মান নিজেকে গড়তে হয়। চাই পুরো দুনিয়া তার বিরুদ্ধে দাঁড়াক। গুজব, জ্বলন আর সমাজের শেকলে জড়িয়েও মীরা তখনও তার রুটির সঙ্গে স্বপ্ন শেখছে। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছিল। যে বীর একদিন তার সাহস ছিল, সেই এখন অস্বস্তির কারণ। প্রতিটি কথায় সে মালিকানে দেখাতে শুরু করল। মীরা, আমাকে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেবি না। মীরা, খবরের কাগজে আমার নাম কেন বেরোলো না? মীরা প্রথমে চুপ করে থাকল, তারপর একদিন শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, বীর, তুই সাহায্য করেছিস, কিন্তু আমার জীবন আমি নিজেই চালাই। তোর জন্য এগিয়েছি ঠিকই, কিন্তু এখন নিজের পরিচয় নিজেই গড়ব। বীর আগে বলল, তাহলে তুই আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবি? মীরা জবাব দিল, না বীর, তুই আমার সম্মানের দেয়াল ছিলি, কিন্তু যদি তুই আমাকে আটকেতে শুরু করিস, তাহলে সেই দেয়াল টপকে যেতেই হবে। বীর কিছু না বলে চলে গেল। পরের দিন আর ফিরল না। কয়েক সপ্তাহ পর হঠাৎ পুলিশ থাবায় হাজির। একজন ইন্সপেক্টর কড়া গলায় বলল, মীরা দেবী, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। তোমার ধাবায় নাকি অবৈধ মদ আর রাতে অনৈতিক কাজ হয়। মীরা হতবাক, এসব সম্পূর্ণ মিথ্যে, আমি শুধু খাবার বেচি। পুলিশ তাচ্ছিলের গলায় বলল, আমাদের কাছে সাক্ষী আছে। আর সাক্ষী হিসেবে সামনে এলো বীর। মীরার বুকের ভিতরটা থমকে গেল। বীর চোখ নামিয়ে রেখেছিল, কিন্তু কথা বিষে ডোবানো। আমি নিজের চোখে দেখেছি, রাতে এখানে লোক আসে। মীরার গাল বেয়ে জলের রেখা নামল। ধীর গলায় বলল, বীর, তুই তো আমার সঙ্গী ছিলি, তুই কেন মিথ্যে বলছিস? বীর বলল, কারণ তুই আমাকে ভুলে গেছিস মীরা, তোর পরিচয়ে আমার নাম থাকা উচিত ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। দেখলি, মীরা ঠিক সেই রকমই বেরিয়েছে যেরকম আমরা ভেবেছিলাম। কিন্তু সেই রাতে জেলের কোঠায় বসে মীরার ঠোঁটে হালকা হাসি। সে নিজের মনে বলল, হয়তো ভগবান চান আমি শুধু ধাবার নই, প্রতিটি মেয়ের আওয়াজ হই। কয়েকদিন পর মামলা আদালতে গেল। মীরা একজন মহিলা উকিল অদিতি শর্মার সঙ্গে যোগাযোগ করল। অদিতি বললেন, মীরা, তোর মামলায় শুধু তুই নক, সমাজের চিন্তাও কাঠগড়ায় দাঁড়াবে। আমরা এই মামলা শুধু তোর জন্য নক, সবার জন্য লড়ব। আদালতে যেদিন মীরাকে হাজির করা হলো, সবার চোখ তার ওপর, কেউ তাচ্ছিল্যে, কেউ সহানুভূতিতে। কিন্তু মীরার চোখে শুধু সত্যি। সরকারি উকিল বলতে শুরু করলেন, এই মেয়ে ছেলে ধাবার নামে ভুল কাজ করে। মীরা চুপ করে রইল। তারপর তার উকিল অদিতি বলে উঠলেন, মাই লর্ড, যদি পরিশ্রম করা মেয়ে ছেলে অপরাধী হয়, তাহলে কি ভাত রুটি খাইয়ে খিদে মেটানো গুনাহ? তিনি প্রমাণ রাখলেন ধাবার রসিদ, গ্রাহকদের বয়ান আর বীরের নিজেরই পরস্পর বিরোধী জবানবন্দি। বীরকে যখন সাক্ষীর কাঠগড়ায় ডাকা হলো, অদিতি জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো মীরাকে কোনো অবৈধ কাজ করতে দেখেছ? বীর চুপ। তোমার কি তার উপর ব্যক্তিগত অভিযোগ আছে? বীরের চোখ ভিজে গেল। হ্যাঁ, ও আমাকে ভুলে গেছে। অদিতি হেসে বললেন, মাননীয় বিচারক, এটা প্রেমের মামলা নয়, সম্মানের মামলা।
আদালতে স্তব্ধ নীরবতা নেমে এলো। বিচারক বললেন, মীরার মতো মেয়েরা সমাজের মেরুদণ্ড, তাদের সম্মান পাওয়া উচিত, অপবাদ নয়। মীরাকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। কয়েকদিন পর মীরা আবার ফিরল সেই জায়গায় যেখানে তার ধাবা দাঁড়িয়েছিল। নিম গাছ তেমনই আছে, লাল মাটি তেমনই আছে, শুধু হাওয়ায় আজ স্বাধীনতার গন্ধ মিশে গেছে। সে আবার চুলো জ্বালালো। ধীরে ধীরে ট্রাক আসতে শুরু করল। লোকে এখন তাকে নুইয়ে সালাম দেয়। সে বোর্ডে নতুন করে লিখিয়ে দিল, মীরা ধাবা, ইজ্জতের রুটি, হিম্মতের স্বাদ। আর নিচে ছোট অক্ষরে লেখা, যে মেয়ে ছেলে মাথা নাওয়ায় না, সে দুনিয়াকে মাথা তুলতে শেখায়। এক সন্ধেবেলা সূর্য ডুবে যাচ্ছিল। বীর এলো, মুখে অনুতাপ। মীরা, আমি হেরে গেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি। মীরা বলল, বীর, তুই যা করেছিস তা আমাকে ফেলেনি, উঠতে শিখিয়েছে। আমি তোকে মাফ করে দিলাম, কারণ মাফ না করলে আমার মন কখনো শান্তি পাবে না। বীর মাথা নিচু করে চলে গেল। মীরা তার চলে যাওয়া পায়ের দিকে তাকিয়ে রইল। তারপর নিমগাছের তলায় দিয়া জ্বালালো। লৌটা হাওয়ায় দুলছে কিন্তু নিভছে না, ঠিক মীরার মতো। মীরা এখন শুধু একটা নাম নয়, প্রতীক সেই সব মানুষের যারা কটাক্ষ, লাথি আর মিথ্যে অপবাদ সহ্য করেও সত্য আর সম্মানের লো জ্বালিয়ে রেখেছে। সমাপ্ত। মীরা ধাবা, এক মেয়ে ছেলের গল্প যে রুটি দিয়ে নয়, ইজ্জত দিয়ে দুনিয়াকে তৃপ্ত করে।